আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হাজী শরীয়তুল্লাহ ও তার ফরায়েজি আন্দোলন। হাজী শরীয়তুল্লাহর পরিচয়। ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ 1781 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার শ্যামাইল গ্রামে তালুকদার বংশে জন্মগ্রহণ করে। হাজী শরীয়তুল্লাহর পিতার নাম আব্দুল জলিল তালুকদার। আব্দুল জলিল তালুকদার একজন কৃষক ছিল বলে জানা যায়। হাজী শরীয়তুল্লাহ দেশেই প্রাথমিক শিক্ষা গ্রহণ শেষ করেন এবং তরুণ বয়সে 1799 খ্রিস্টাব্দে তিনি সৌদি আরবে গমন করেন। হাজী শরীয়তুল্লাহ 18 বছর বয়সে পবিত্র হজবত পালন করার পর পরবর্তী দীর্ঘ 19 বছর তিনি আরবে অবস্থান করেন। শরীয়তুল্লাহ এ সময় কয়েক বছর তাহের সম্বল নামে একজন হানাফি স্বাস্থ্যবিদের কাছে থাকেন এবং কাদেরিয়া মতবাদে দীক্ষা গ্রহণ করেন। হাজী শরীয়তুল্লাহ 2 বছর কায়রোর জামিয়া আল আজাহার শিক্ষা কেন্দ্রে শিক্ষা গ্রহণ করেন। শাহ ওয়ালিউল্লাহর পিতা শাহ আব্দুর রহিম প্রতিষ্ঠিত মাদ্রাসা আল রহিমিয়াতেও শিক্ষা লাভ করেন তিনি। সৌদি আরবে অবস্থানকালে শরীয়তুল্লাহ সেখানকার তৎকালীন সংস্কার আন্দোলনের নেতা ইবনে আব্দুল ওহাবের সংস্পর্শে আসেন এবং ওহাবি মতবাদে দীক্ষিত হন। হাজী শরীয়তুল্লাহ 1818 খ্রিস্টাব্দে বাংলায় ফিরে তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন অধঃপতিত মুসলিম সমাজকে জাগ্রত করার লক্ষ্যে ফরায়েজি আন্দোলন নামে একটি ধর্মীয় ও সামাজিক আন্দোলন শুরু করেন। ওই আন্দোলন চলাকালে 1840 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে হাজী শরীয়তুল্লাহর পরিচয় শিরোনাম থেকে আমরা যে সৃজনশীল প্রশ্নগুলো বা যে কমন প্রশ্নগুলো আমরা জানতে পারলাম তার মধ্যে 1. ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতাকে হাজী শরীয়তুল্লাহ। 2. হাজী শরীয়তুল্লাহ কোন বংশে জন্মগ্রহণ করেন? হাজী শরীয়তুল্লাহ তালুকদার বংশে জন্মগ্রহণ করেন। হাজী শরীয়তুল্লাহ কবে, কোথায়, কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে? হাজী শরীয়তুল্লাহ 1781 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার শ্যামাইল গ্রামে জন্মগ্রহণ করে। হাজী শরীয়তুল্লাহর পরিচয় শিরোনাম থেকে আমরা আরও জানলাম হাজী শরীয়তুল্লাহর পিতার নাম কি? আব্দুল জলিল তালুকদার হাজী শরীয়তুল্লাহর পিতার নাম। হাজী শরীয়তুল্লাহর পিতা আব্দুল জলিল পেশাতে কি ছিলেন? হাজী শরীয়তুল্লাহর পিতা আব্দুল জলিল পেশাতে একজন কৃষক ছিলেন। হাজী শরীয়তুল্লাহর পরিচয় শিরোনাম থেকে আরও জানলাম হাজী শরীয়তুল্লাহ কত খ্রিস্টাব্দে কত বছর বয়সে আরবে যান? শরীয়তুল্লাহ দেশেই প্রাথমিক শিক্ষা গ্রহণ শেষ করেন এবং তরুণ বয়সে 1799 খ্রিস্টাব্দে তিনি সৌদি আরবে গমন করেন। হাজী শরীয়তুল্লাহ কত বছর বয়সে পবিত্র হজবত পালন করেন? হাজী শরীয়তুল্লাহ 18 বছর বয়সে পবিত্র হজবত পালন করেন। হাজী শরীয়তুল্লাহ মোট কত বছর আরবে অবস্থান করেন?
হাজী শরীয়তুল্লাহ মোট 19 বছর আরবে অবস্থান করেন। শাহ ওয়ালিউল্লাহর পিতা শাহ আব্দুর রহিম প্রতিষ্ঠিত মাদ্রাসার নাম কি? শাহ ওয়ালিউল্লাহর পিতা শাহ আব্দুর রহিম প্রতিষ্ঠিত মাদ্রাসার নাম কি? আল রহিমিয়াত। আল রহিমিয়াত সেই মাদ্রাসার নাম। শরীয়তুল্লাহ আরবে গিয়ে কোন স্বাস্থ্যবিদের কাছে থাকেন এবং কোন মতবাদে দীক্ষা গ্রহণ করেন? হাজী শরীয়তুল্লাহ আরবে গিয়ে এ সময় কয়েক বছর তাহের সম্বল নামে এক হানাফি স্বাস্থ্যবিদের কাছে থাকেন এবং কাদেরিয়া মতবাদে দীক্ষা গ্রহণ করেন তিনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাজী শরীয়তুল্লাহর পরিচয় শিরোনাম থেকে আমরা জানলাম হাজী শরীয়তুল্লাহ কোন মাদ্রাসায় শিক্ষালাভ করেন। হাজী শরীয়তুল্লাহ শাহ ওয়ালিউল্লাহর পিতা শাহ আব্দুর রহিম প্রতিষ্ঠিত মাদ্রাসা আল রহিমিয়াতে শিক্ষালাভ করেন। হাজী শরীয়তুল্লাহ আরবে অবস্থানকালের সময় সেখানকার তৎকালীন সংস্কার আন্দোলনের নেতা কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ আরবে অবস্থানকালের সময় সেখানকার তৎকালীন সংস্কার আন্দোলনের নেতা ইবনে আব্দুল ওহাব ছিলেন সেখানকার সংস্কার আন্দোলনের নেতা। হাজী শরীয়তুল্লাহ কি ওহাবি মতবাদে দীক্ষিত হয়েছিলেন? আরবে অবস্থানকালে শরীয়তুল্লাহ সেখানকার তৎকালীন সংস্কার আন্দোলনের নেতা ইবনে আব্দুল ওহাবের সংস্পর্শে আসেন এবং ওহাবি মতবাদে দীক্ষিত হন। হাজী শরীয়তুল্লাহ কবে ফরায়েজি আন্দোলন নামে একটি ধর্মীয় ও সামাজিক আন্দোলন শুরু করেন? হাজী শরীয়তুল্লাহ 1818 খ্রিস্টাব্দে বাংলায় ফিরে তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন ও অধঃপতিত মুসলিম সমাজকে জাগ্রত করার লক্ষ্যে ফরায়েজি আন্দোলন নামে একটি ধর্মীয় ও সামাজিক আন্দোলন শুরু করেন। হাজী শরীয়তুল্লাহ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1840 খ্রিস্টাব্দে ফরায়েজি আন্দোলন চলাকালীন সময়ে হাজী শরীয়তুল্লাহ মৃত্যুবরণ করেন। ফরায়েজি আন্দোলন। ফরায়েজি শব্দটি আরবি ফরজ শব্দ থেকে এসেছে, যার অর্থ অবশ্য পালনীয়। যে সকল ধর্মীয় কর্মকাণ্ড আল্লাহ তাআলা মুসলমানদের জন্য অবশ্য পালনীয় হিসেবে নির্ধারণ করেছেন সেগুলোই ফরজ। দেশে ফিরে হাজী শরীয়তুল্লাহর উপলব্ধি হয় বাংলার মুসলিম সমাজের অধঃপতন ঘটেছে। তাদের জীবন আচরণে নানাবিধ কুসংস্কার ও অনৈসলামিক বিষয় বিরাজ করেছে। তিনি মুসলিম সমাজকে এসব থেকে দূরে থেকে ইসলাম ধর্মের প্রকৃত রূপে ফিরে যাওয়ার তাগিদ দেন এবং এই লক্ষ্য অর্জনে ইসলামের ফরজগুলো সম্পাদনের উপর গুরুত্ব আরোপ করেন। হাজী শরীয়তুল্লাহর এ সংস্কার আন্দোলন ফরজের উপর ভিত্তি করে পরিচালিত হয়েছিল বলে একে ফরায়েজি আন্দোলন এবং এর অনুসারীদের ফরায়েজি বলা হয়ে থাকে। পরবর্তী পর্যায়ে এ আন্দোলনে একটি রাজনৈতিক মাত্রা যোগ হয় এবং এটি কৃষক সহ প্রজাদের অধিকার আদায়ের আন্দোলনে পরিণত হয়। এটি কৃষক সহ প্রজাদের অধিকার আদায়ের আন্দোলনে পরিণত হয়। ফরায়েজি শব্দটি আরবি কোন শব্দ থেকে এসেছে? এর অর্থ কি? ফরায়েজি শব্দটি আরবি ফরজ শব্দ থেকে এসেছে, যার অর্থ অবশ্য পালনীয়। ফরায়েজি আন্দোলন বলতে কি বুঝো? কাদের ফরায়েজি বলা হয়? ফরায়েজি শব্দটি আরবি ফরজ শব্দ থেকে এসেছে, যার অর্থ অবশ্য পালনীয়। যে সকল ধর্মীয় কর্মকাণ্ড আল্লাহ তাআলা মুসলমানদের জন্য অবশ্য পালনীয় হিসেবে নির্ধারণ করেছেন
সেগুলোই ফরজ। দেশে ফিরে হাজী শরীয়তুল্লাহর উপলব্ধি হয় বাংলার মুসলিম সমাজের অধঃপতন ঘটেছে। তাদের জীবন আচরণে নানাবিধ কুসংস্কার ও অনৈসলামিক বিষয় বিরাজ করছে। তিনি মুসলিম সমাজকে এসব থেকে দূরে থেকে ইসলাম ধর্মের প্রকৃত রূপ ফিরে যাওয়ার তাগিদ দেন এবং এ লক্ষ্য অর্জনে ইসলামের ফরজগুলো সম্পাদনের উপর গুরুত্ব আরোপ করেন। হাজী শরীয়তুল্লাহর এ সংস্কার আন্দোলন ফরজের উপর ভিত্তি করে পরিচালিত হয়েছিল বলে একে ফরাইজি আন্দোলন এবং এর অনুসারীদের ফরাইজি বলা হয়। ফরাইজি আন্দোলনের সাথে একটি রাজনৈতিক মাত্রা যোগ হয়, সেটা কি? ফরাইজি আন্দোলনের সাথে একটি রাজনৈতিক মাত্রা যোগ হয়, সেটা কি? ফরাইজি আন্দোলনের সাথে একটি রাজনৈতিক মাত্রা যোগ হয়, সেটা হলো এই ফরাইজি আন্দোলন কৃষক সহ প্রজাদের অধিকার আদায়ের আন্দোলনে পরিচিত হয়। কৃষক সহ প্রজাদের অধিকার আদায়ের আন্দোলনে পরিণত হয় এবং এই মাত্রাটাই ফরাইজি আন্দোলনের সাথে যুক্ত হয়, যেটা রাজনৈতিক মাত্রা। আন্দোলনের উদ্দেশ্য। ফরাইজি আন্দোলনের উদ্দেশ্য। হাজী শরীয়তুল্লাহ ছিলেন একাধারে ধর্মীয় নেতা, সমাজ সংস্কারক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ছিলেন তৎকালীন বাংলার অত্যাচারী ভূস্বামী ও ইংরেজ শাসকদের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি ছিলেন তৎকালীন বাংলার অত্যাচারী ভূস্বামী ও ইংরেজ শাসকদের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। স্থানীয় মুসলিম সমাজ একদিকে ছিল বিভিন্ন কুসংস্কার আর অনৈসলামিক কর্মকাণ্ডে নিমজ্জিত, অন্যদিকে জমিদার ও নীলকরদের অত্যাচারে তাদের জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। জমিদার ও নীলকরদের অত্যাচারে ধর্ম বর্ণ নির্বিশেষে দরিদ্র পূজা মাত্রই তাদের নিপীড়নের শিকার হতো। এই জমিদার ও নীলকরদের অত্যাচারের শিকার হতো ধর্ম বর্ণ নির্বিশেষে দরিদ্র পূজা মাত্রই। এমন পরিস্থিতিতে হাজী শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলনের প্রয়োজনীয়তা অনুভব করলেন। তার আন্দোলনের মূল লক্ষ্য ছিল একদিকে ধর্মীয় সংস্কারের আন্দোলনের মাধ্যমে মুসলমানদের সচেতন করে তোলা এবং অন্যদিকে অত্যাচারী ইংরেজদের এদেশ থেকে বিতাড়িত করা। এছাড়াও এই আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য ছিল, তার মধ্যে 1 নম্বর লক্ষ্য মুসলমানদের ইসলামের ফরজ বা অবশ্য পালনীয় কর্তব্যগুলো আদায়ে উদ্বুদ্ধ করা। 2 মুসলমানদের ঐতিহ্য পুনরুদ্ধার করে প্রকৃত ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। 3 ইসলাম পরিপন্থী রীতিনীতি ও কুসংস্কার ত্যাগ করা। 4 মুসলমানদের অধিকার ও কর্তব্য সচেতন হিসেবে গড়ে তোলা। 5 মুসলমানদের ধার্মিক ও উন্নত নৈতিকতা বোধ সম্পন্ন মানুষে পরিণত করা। 6 ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে মুসলমানদের প্রতিবাদী করে তোলা। হাজী শরীয়তুল্লাহ কি একাধারে ধর্মীয় নেতা, সমাজ সংস্কারক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন? জি হ্যাঁ, হাজী শরীয়তুল্লাহ একাধারে ধর্মীয় নেতা, সমাজ সংস্কারক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। কে তৎকালীন বাংলার অত্যাচারী ভূস্বামী ও ইংরেজ শাসকদের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল? কে তৎকালীন বাংলার অত্যাচারী ভূস্বামী ও ইংরেজ শাসকদের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল? হাজী শরীয়তুল্লাহ তৎকালীন বাংলার অত্যাচারী ভূস্বামী ও ইংরেজ শাসকদের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। কোন পরিস্থিতিতে হাজী শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলনের প্রয়োজন অনুভব করেন? হাজী শরীয়তুল্লাহ ছিলেন একাধারে ধর্মীয় নেতা, সমাজ সংস্কারক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ছিলেন তৎকালীন বাংলার অত্যাচারী ভূস্বামী ও ইংরেজ শাসকদের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। স্থানীয় মুসলিম সমাজ একদিকে ছিল বিভিন্ন কুসংস্কার আর অনৈসলামিক কর্মকাণ্ডে নিমজ্জিত,
অন্যদিকে জমিদার ও নীলকরদের অত্যাচারে তাদের জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। ধর্ম বর্ণ নির্বিশেষে দরিদ্র প্রজা মাত্রই তাদের নিপীড়নের শিকার হতো। এমন পরিস্থিতিতে হাজী শরীয়তুল্লাহ ফরায়েজি আন্দোলনের প্রয়োজন অনুভব করেন। হাজী শরীয়তুল্লাহর ফরায়েজি আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল? হাজী শরীয়তুল্লাহর ফরায়েজি আন্দোলনের মূল লক্ষ্য ছিল একদিকে ধর্মীয় সংস্কার আন্দোলনের মাধ্যমে মুসলমানদের সচেতন করে তোলা, এবং অন্যদিকে অত্যাচারী ইংরেজদের এদেশ থেকে বিতাড়িত করা। ফরায়েজি আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্যগুলো কি সেগুলো লেখো। 1. মুসলমানদের ইসলামের ফরজ বা অবশ্য পালনীয় কর্তব্যগুলো আদায়ে উদ্বুদ্ধ করা। 1. 2. মুসলমানদের ঐতিহ্য পুনরুদ্ধার করে প্রকৃত ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। 3. ইসলাম পরিপন্থী রীতিনীতি ও কুসংস্কার পরিত্যাগ করা। 3. 4. মুসলমানদের অধিকার ও কর্তব্য সচেতন হিসেবে গড়ে তোলা। 5. মুসলমানদের ধার্মিক ও উন্নত নৈতিকতাবোধ সম্পন্ন মানুষে পরিণত করা। 6. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে মুসলমানদের প্রতিবাদী করে তোলা। ফরায়েজি আন্দোলনের কেন্দ্র ও বিস্তৃতি। ফরায়েজি আন্দোলনের কেন্দ্র ছিল ফরিদপুর জেলা। পরবর্তী পর্যায়ে তা বাংলার বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। ফরায়েজি আন্দোলন ফরিদপুর থেকে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং সব এলাকায় কৃষক, শ্রমিক সহ মেহনতি মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। আন্দোলনের কেন্দ্র ও বিস্তৃতি। ফরায়েজি আন্দোলনের কেন্দ্র ছিল কোথায়? ফরিদপুর জেলা। ফরায়েজি আন্দোলন পরবর্তী পর্যায়ে বাংলার বিস্তীর্ণ কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়ে? ফরায়েজি আন্দোলন ফরিদপুর থেকে ঢাকা, ময়মনসিংহ এবং বরিশাল সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। কোন শ্রেণীর মানুষের মাঝে ফরায়েজি আন্দোলন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে? বাংলার বিভিন্ন এলাকার কৃষক শ্রমিক সহ মেহনতি মানুষের মাঝে ফরায়েজি আন্দোলন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ফরায়েজি আন্দোলনের প্রকৃতি। অনৈসলামিক কার্যকলাপ বন্ধের চেষ্টা। ফরায়েজি আন্দোলনের অন্যতম প্রধান দিক ছিল শিরক, বেদাত ইত্যাদি অন ইসলামিক কার্যকলাপের বিরুদ্ধে ব্যাপক প্রচার চালানো। শরীয়তুল্লাহ মুসলমানদের কবর পূজা, পীর পূজা ইত্যাদি শিরকমূলক কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই দৌহিত্র ইমাম হাসান ও হোসেনের শাহাদাত দিবসে অস্বাভাবিক উন্মাদপূর্ণ শোক প্রকাশকে শরীয়ত বহির্ভূত বলে আখ্যা দেন। ইমাম হাসান ও হোসেনের শাহাদাত দিবসে অস্বাভাবিক উন্মাদপূর্ণ শোক প্রকাশকে শরীয়ত বহির্ভূত বলে আখ্যা দেন। বাংলায় সে সময় অনেক পীরের জন্মদিন উপলক্ষে ভেলা উৎসব হতো এবং যাতে কলা পাতায় প্রদীপ জ্বালিয়ে পানিতে ভাসিয়ে দেওয়া হতো। শরীয়তুল্লাহ এ ধরনের কাজকে শিরক ও বেদাত ঘোষণা করে তা বর্জন করার নির্দেশ দেন। তিনি পীর ও মুরিদের পরিবর্তে ওস্তাদ ও শাকরেদের সম্পর্ক স্থাপন করেন। বিবাহ অনুষ্ঠানকে আড়ম্বরহীনভাবে পালনেরও পরামর্শ দেন শরীয়তুল্লাহ। ফরায়েজি আন্দোলনের অন্যতম প্রধান দিক কি ছিল? ফরায়েজি আন্দোলনের অন্যতম প্রধান দিক ছিল শিরক, বিদাত ইত্যাদি অ-ইসলামী কার্যকলাপের বিরুদ্ধে ব্যাপক প্রচার চালানো। শরীয়তুল্লাহ মুসলমানদের কোন কোন কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেন? শরীয়তুল্লাহ মুসলমানদের কবর পূজা, পীর পূজা ইত্যাদি শিরকমূলক কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেন। হাজী শরীয়তুল্লাহ
কোন কাজকে শরিয়াত বহির্ভূত বলে আখ্যা দেন? হাজী শরিয়তুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই দহিত্র ইমাম হাসান ও হোসেনের শাহাদাত দিবসে অস্বাভাবিক উন্মাদপূর্ণ শোক প্রকাশকে শরিয়াত বহির্ভূত বলে আখ্যা দেন। অস্বাভাবিক উন্মাদপূর্ণ শোক প্রকাশকে শরিয়াত বহির্ভূত বলে আখ্যা দেন। হাজী শরিয়তুল্লাহ সময়ে পীরদের জন্মদিবস উপলক্ষে কোন উৎসব করা হয়? পীরদের জন্মদিবস উপলক্ষে কোন উৎসব করা হয় এবং তখন কি করা হতো? হাজী শরিয়তুল্লাহ সময়ে অনেক পীরের জন্মদিবস উপলক্ষে ভেলা উৎসব করা হতো, যাতে কলা পাতায় প্রদীপ জ্বালিয়ে পানিতে ভাসিয়ে দেওয়া হতো। হাজী শরিয়তুল্লাহ কোন ধরনের কাজকে শিরক ও বিদআত ঘোষণা করে তা বর্জন করার নির্দেশ দেন? হাজী শরিয়তুল্লাহ সময়ে অনেক পীরের জন্মদিবস উপলক্ষে ভেলা উৎসব হতো, যাতে কলা পাতায় প্রদীপ জ্বালিয়ে পানিতে ভাসিয়ে দেওয়া হতো। শরিয়তুল্লাহ এ ধরনের কাজকে শিরক ও বিদআত ঘোষণা করে তা বর্জন করার নির্দেশ দেন। হাজী শরিয়তুল্লাহ পীর ও মুরিদ শব্দ দুইটির পরিবর্তে কোন দুটি শব্দের সম্পর্ক স্থাপন করেন? হাজী শরিয়তুল্লাহ পীর ও মুরিদ এ শব্দ দুটির পরিবর্তে উস্তাদ ও শাগরেদ শব্দ দুটির মাঝে সম্পর্ক স্থাপন করেন। বিবাহ অনুষ্ঠানকে আড়ম্বরহীনভাবে পালনের পরামর্শ দেন কে? বিবাহ অনুষ্ঠানকে আড়ম্বরহীনভাবে পালনের পরামর্শ দেন কে? হাজী শরিয়তুল্লাহ বিবাহ অনুষ্ঠানকে আড়ম্বরহীনভাবে পালনের পরামর্শ দেন। ইংরেজ শাসনের বিরোধিতা। হাজী শরিয়তুল্লাহ বাংলায় ইংরেজ শাসনকে অত্যন্ত ঘৃণার চোখে দেখতেন। তিনি উপলব্ধি করেছিলেন ইংরেজদের হাত থেকে মুক্ত না হওয়া পর্যন্ত দেশের সার্বিক মঙ্গল সম্ভব নয়। সে কারণে তিনি ইংরেজ শাসনাধীনে থাকা এই বাংলাকে দারুল হারব বা বিধর্মী রাজ্য বলে ঘোষণা করেন। ঐতিহাসিক এ.আর. মল্লিক বলেন, তার ধর্ম সংস্কার আন্দোলনের প্রধান শর্ত ছিল 2 ঈদের এবং শুক্রবারের নামাজ না পড়া। ভারতবর্ষে মুসলিম শাসক না থাকায় হাজী শরিয়তুল্লাহ এখানকার মুসলমানদের জুম্মা ও ঈদের নামাজ আদায় করতে নিষেধ করেন। তিনি ঘোষণা করেন, অর্থাৎ হাজী শরিয়তুল্লাহ ঘোষণা করেন, মুসলিম শাসন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জুম্মা ও ঈদের নামাজ আদায় স্থগিত থাকবে। হাজী শরিয়তুল্লাহ ঘোষণা করেন, মুসলিম শাসন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জুম্মা ও ঈদের নামাজ আদায় স্থগিত থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজ শাসনের বিরোধিতা শিরোনাম থেকে আমরা জানলাম কোন শাসনকে হাজী শরিয়তুল্লাহ অত্যন্ত ঘৃণার চোখে দেখতেন। বাংলায় ইংরেজ শাসনকে হাজী শরিয়তুল্লাহ অত্যন্ত ঘৃণার চোখে দেখতেন। ইংরেজদের ব্যাপারে হাজী শরিয়তুল্লাহ কি উপলব্ধি করেছিলেন? হাজী শরিয়তুল্লাহ ইংরেজদের ব্যাপারে উপলব্ধি করেছিলেন ইংরেজদের হাত থেকে মুক্ত না হওয়া পর্যন্ত বঙ্গদেশের সার্বিক মঙ্গল সম্ভব নয়, এটা তিনি উপলব্ধি করেছিলেন। কোন কারণে হাজী শরিয়তুল্লাহ ইংরেজ শাসনাধীনে থাকা বাংলাকে দারুল হারফ বা বিধর্মী রাজ্য বলে ঘোষণা করেন? কোন কারণে হাজী শরিয়তুল্লাহ ইংরেজ শাসনাধীনে থাকা বাংলাকে দারুল হারফ বা বিধর্মী রাজ্য বলে ঘোষণা করেন? বাংলায় ইংরেজ শাসনকে হাজী শরিয়তুল্লাহ অত্যন্ত ঘৃণার চোখে দেখতেন। তিনি উপলব্ধি করেছিলেন ইংরেজদের হাত থেকে মুক্ত না হওয়া পর্যন্ত দেশের সার্বিক মঙ্গল সম্ভব নয়। সে কারণে তিনি ইংরেজ শাসনাধীনে থাকা বাংলাকে দারুল হারফ বা বিধর্মী রাজ্য বলে ঘোষণা করেন। ঐতিহাসিক এ.আর. মল্লিক হাজী শরিয়তুল্লাহর ধর্ম সংস্কার আন্দোলনের ব্যাপারে কি বলেন? ঐতিহাসিক এ.আর. মল্লিক
হাজী শরিয়তুল্লাহর ধর্ম সংস্কার আন্দোলনের ব্যাপারে কি বলেন? এ আর মল্লিক বলেন, তার ধর্ম সংস্কার আন্দোলনের প্রধান শর্ত ছিল 2 ঈদের এবং শুক্রবারের নামাজ না পড়া। 2 ঈদের এবং শুক্রবারের নামাজ না পড়াই ছিল তার ধর্ম সংস্কার আন্দোলনের প্রধান শর্ত। কোন কারণে হাজী শরিয়তুল্লাহ মুসলমানদের জুমআ ও ঈদের নামাজ আদায় করতে নিষেধ করেন? ভারতবর্ষে মুসলিম শাসক না থাকায় হাজী শরিয়তুল্লাহ এখানকার মুসলমানদের জুম্মা ও ঈদের নামাজ আদায় করতে নিষেধ করেন। হাজী শরিয়তুল্লাহ কোন শর্তে জুম্মা ও ঈদের নামাজ আদায় স্থগিত করেন? হাজী শরিয়তুল্লাহ কোন শর্তে জুম্মা ও ঈদের নামাজ আদায় স্থগিত করেন? হাজী শরিয়তুল্লাহ ঘোষণা করেন, মুসলিম শাসন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জুম্মা ও ঈদের নামাজ আদায় স্থগিত থাকবে। ফরাইজিদের সাথে অন্যদের বিরোধ। হাজী শরিয়তুল্লাহ ফরাইজি আন্দোলন ব্যাপকতা লাভ করলে হাজী শরিয়তুল্লাহর ফরাইজি আন্দোলন ব্যাপকতা লাভ করলে সাবেকি মতবাদের অনুসারীরা ব্যাপকভাবে ক্ষুব্ধ হন। শরিয়তুল্লাহ পীরবাদের বিরোধিতা করায় সমকালীন মাওলানা শাহ কিরামত আলী জৌনপুরী তার বিরোধিতা করেন। শাহ কিরামত আলী জৌনপুরী তিনি ফতোয়া দেন, ফরায়েজিরা ইসলাম ধর্ম ধ্বংসের ষড়যন্ত্রে নেমেছে। ইসলাম ধর্ম ধ্বংসের ষড়যন্ত্রে নেমেছে। মাওলানা কেরামত আলী জৌনপুরী এদেশকে দারুল আমান নিরাপত্তার দেশ বলে আখ্যায়িত করেন এবং ইংরেজদের সাথে সম্পৃক্তি রক্ষার জন্য জনগণকে উৎসাহিত করেন। ফরায়েজিদের সাথে অন্যদের বিরোধ, এই শিরোনাম অধ্যায় থেকে আমরা জানতে পারলাম হাজী শরিয়তুল্লাহর ফরায়েজি আন্দোলন ব্যাপকতা লাভ করলে কোন মতবাদের অনুসারীরা ব্যাপকভাবে ক্ষুব্ধ হন। হাজী শরিয়তুল্লাহর ফরায়েজি আন্দোলন ব্যাপকতা লাভ করলে সাবেকি মতবাদের অনুসারীরা ব্যাপকভাবে ক্ষুব্ধ হন। হাজী শরিয়তুল্লাহ পীরবাদের বিরোধিতা করায় সমকালীন কোন মৌলানা তার বিরোধিতা করেন? হাজী শরিয়তুল্লাহ পীরবাদের বিরোধিতা করায় সমকালীন মাওলানা শাহ কিরামত আলী জৌনপুরী তার বিরোধিতা করেন। মাওলানা শাহ কিরামত আলী জৌনপুরী ফরায়েজিদের বিরুদ্ধে কি ফতোয়া দেন? মাওলানা শাহ কিরামত আলী জৌনপুরী ফরায়েজিদের বিরুদ্ধে ফতোয়া দেন, ফরায়েজিরা ইসলাম ধর্ম ধ্বংসের ষড়যন্ত্রে নেমেছে। মাওলানা কেরামত আলী জৌনপুরী বাংলাকে কি বলে আখ্যায়িত করেন এবং কোন কাজ করার জন্য জনগণকে উৎসাহিত করেন? মাওলানা কেরামত আলী জৌনপুরী বাংলাকে দারুল আমান অর্থাৎ নিরাপত্তার দেশ বলে আখ্যায়িত করেন এবং ইংরেজ শাসকদের সাথে সম্প্রীতি রক্ষার জন্য জনগণকে উৎসাহিত করেন। ফরায়েজিদের ভ্রাতৃত্ববোধ। ফরায়েজি আন্দোলনের অন্যতম দিক ছিল এর অনুসারীদের ভ্রাতৃত্ববোধ। ফরায়েজিরা সৎপথে উপার্জন, নৈতিক জীবন এবং শ্রমের মর্যাদা ইত্যাদি অভিন্ন মূল্যবোধের প্রতি অনুগত ছিলেন। শরিয়তুল্লাহ পরিশ্রম করে সৎপথে অর্থ উপার্জনের আদর্শ তুলে ধরেছেন। ফরায়েজিদের মধ্যে শ্রমের মর্যাদা বোধ সৃষ্টির লক্ষ্যে সব মানুষকে তিনি শ্রমিক বলে সম্মান জানান। এসব আদর্শ অনুসরণের মধ্য দিয়ে ফরায়েজিদের মধ্যে এক প্রকার ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়েছিল। ফরায়েজিদের ভ্রাতৃত্ববোধ শিরোনাম থেকে আমরা জানলাম ফরায়েজি আন্দোলনের অন্যতম একটা দিক কী ছিল। ফরায়েজি আন্দোলনের অন্যতম একটা দিক ছিল এর অনুসারীদের মাঝে ভ্রাতৃত্ববোধ। ফরায়েজিরা কোন অভিন্ন মূল্যবোধের প্রতি অনুগত ছিলেন? ফরায়েজিরা কোন অভিন্ন মূল্যবোধের প্রতি অনুগত ছিলেন?
ফরাইজিরা সৎ পথে উপার্জন, নৈতিক জীবন ও শ্রমের মর্যাদা ইত্যাদি অভিন্ন মূল্যবোধের প্রতি অনুগত ছিলেন। ফরাইজিদের ভ্রাতৃত্ববোধ শিরোনাম থেকে জানলাম হাজী শরীয়তুল্লাহ কোন আদর্শকে তুলে ধরেছেন। হাজী শরীয়তুল্লাহ পরিশ্রম করে সৎ পথে অর্থ উপার্জনের আদর্শ তুলে ধরেছেন। হাজী শরীয়তুল্লাহ ফরাইজিদের মধ্যে শ্রমের মর্যাদাবোধ সৃষ্টির লক্ষ্যে সব পেশার মানুষকেই কি বলে সম্মান জানান। হাজী শরীয়তুল্লাহ ফরাইজিদের মধ্যে শ্রমের মর্যাদাবোধ সৃষ্টির লক্ষ্যে সব পেশার মানুষকেই কি বলে সম্মান জানান। হাজী শরীয়তুল্লাহ ফরাইজিদের মধ্যে শ্রমের মর্যাদাবোধ সৃষ্টির লক্ষ্যে সব পেশার মানুষকে তিনি শ্রমিক বলে সম্মান জানান। কোন কোন আদর্শ অনুসরণের মধ্য দিয়ে ফরাইজিদের মধ্যে এক প্রকার ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়েছিল। ফরাইজি আন্দোলনের অন্যতম একটা দিক ছিল এর অনুসারীদের ভ্রাতৃত্ববোধ। ফরাইজিরা সৎ পথে উপার্জন, নৈতিক জীবন ও শ্রমের মর্যাদা ইত্যাদি অভিন্ন মূল্যবোধের প্রতি অনুগত ছিলেন। শরীয়তুল্লাহ পরিশ্রম করে সৎ পথে অর্থ উপার্জনের আদর্শ তুলে ধরেছেন। ফরাইজিদের মধ্যে শ্রমের মর্যাদাবোধ সৃষ্টির লক্ষ্যে সব পেশার মানুষকেই তিনি শ্রমিক বলে সম্মান জানান। এসব আদর্শ অনুসরণের মধ্য দিয়ে ফরাইজিদের মধ্যে এক প্রকার ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়েছিল। পঞ্চায়েত ব্যবস্থার প্রবর্তন। হাজী শরীয়তুল্লাহ সর্বপ্রথম বাংলার মুসলিম সমাজে পঞ্চায়েত ব্যবস্থার প্রচলন করেন। পরবর্তীকালে তার পুত্র দুদু মিয়ার নেতৃত্বে পূর্ববঙ্গের ফরাইজি প্রবাহিত অঞ্চলে ইংরেজ সরকারের বিরুদ্ধে কার্যত সমান্তরাল আরেকটি সরকারি ব্যবস্থা গড়ে উঠেছিল। তাহলে হাজী শরীয়তুল্লাহ সর্বপ্রথম বাংলার মুসলিম সমাজে পঞ্চায়েত ব্যবস্থা প্রচলন করেন। হাজী শরীয়তুল্লাহর পরে তার পুত্র দুদু মিয়ার নেতৃত্বে পূর্ববঙ্গের ফরাইজি প্রভাবিত অঞ্চলে ইংরেজ সরকারের বিরুদ্ধে কার্যত সমান্তরাল আরেকটি সরকারি ব্যবস্থা গড়ে উঠেছে। প্রত্যেক ফরাইজি গ্রামের অধিবাসীরা একজন নেতা নির্বাচিত করত, যাকে বলা হতো গাও খলিফা। প্রত্যেক ফরাইজি অনুসারীরা তাদের অধিবাসীর মধ্য থেকে একজন নেতা নির্বাচিত করত, তাকে বলা হতো গাও খলিফা। আবার গাও খলিফারা মিলিত হয়ে প্রত্যেক থানার জন্য একজন পীর খলিফা নির্বাচিত করতেন। হাজী শরীয়তুল্লাহ সর্বপ্রথম বাংলার মুসলিম সমাজে কোন ব্যবস্থার প্রচলন করেন? হাজী শরীয়তুল্লাহ সর্বপ্রথম বাংলার মুসলিম সমাজে পঞ্চায়েত ব্যবস্থার প্রচলন করেন। হাজী শরীয়তুল্লাহর পুত্র দুদু মিয়ার নেতৃত্বে পূর্ববঙ্গের ফরাইজি প্রভাবিত অঞ্চলে কি ঘটেছিল? হাজী শরীয়তুল্লাহর পুত্র দুদু মিয়ার নেতৃত্বে পূর্ববঙ্গের ফরাইজি প্রভাবিত অঞ্চলে কি ঘটেছিল? হাজী শরীয়তুল্লাহর পুত্র দুদু মিয়ার নেতৃত্বে পূর্ববঙ্গের ফরাইজি প্রভাবিত অঞ্চলে ইংরেজ সরকারের বিরুদ্ধে কার্যত সমান্তরাল আরেকটি সরকারি ব্যবস্থা গড়ে উঠেছিল। পঞ্চায়েত ব্যবস্থার প্রবর্তন শিরোনাম থেকে আমরা জানলাম প্রত্যেক ফরাইজি গ্রামের অধিবাসীরা একজন নেতা নির্ধারিত করত, যাকে কি বলা হতো? প্রত্যেক ফরাইজি গ্রামের অধিবাসীরা একজন নেতা নির্ধারিত করত, তাকে বলা হতো গাও খলিফা। ফরাইজিরা গাও খলিফাদের মিলিত করে প্রত্যেক থানার জন্য একজন করে কি নির্বাচিত করতেন? ফরাইজিরা গাও খলিফাদের মিলিত করে প্রত্যেক থানার জন্য একজন করে পীর খলিফা নির্বাচিত করতেন। স্থানীয় জমিদারদের সাথে সংঘর্ষ। তৎকালীন কোনো অত্যাচারী হিন্দু জমিদার বিভিন্ন পূজার সময় মুসলমান প্রজাদের কাছ থেকে
উৎসব কর নিতেন বা মুসলমান প্রজাদেরও উৎসব কর দিতে বাধ্য করতেন। জমিদারদের কেউ কেউ মুসলমান প্রজাদের দাড়ি রাখার জন্যও কর আরোপ করেন। মুসলমান প্রজারা যে দাড়ি রাখতো সেজন্য তাদের উপর কর আরোপ করতেন জমিদারদের কেউ কেউ। হাজী শরীয়তুল্লাহ মুসলমানদের এসব অবৈধ কর না দেওয়ার নির্দেশ দেন, কিন্তু তার সংস্কার কর্মকাণ্ডকে হিন্দু জমিদার ও এক শ্রেণীর কায়েমি স্বার্থবাদী মুসলমান সহ্য করতে পারেনি। তারা শরীয়তুল্লাহর চরম বিরোধিতা শুরু করেন। এ প্রেক্ষাপটে হাজী শরীয়তুল্লাহ অত্যাচারী জমিদারদের হাত থেকে তার অনুসারীদের রক্ষা করার জন্য একটি লাঠিয়াল বাহিনী গঠন করেন। জমিদাররা নানা অজুহাতে ফরাইজিদের উপর অত্যাচার করতেই থাকে। ফরাইজিদের বিরুদ্ধে তারা অত্যাচারী ইংরেজ নীলকরদের সাথে হাত মিলায়। এছাড়া ইংরেজ প্রশাসনিক কর্মকর্তা ও বিচারক মণ্ডলীকে ফরাইজিদের বিরুদ্ধে পরিচিত করতে সচেষ্ট হয়। তৎকালীন কোনো অত্যাচারী হিন্দু জমিদার বিভিন্ন পূজার সময় মুসলমান প্রজাদের কোন কর দিতে বাধ্য করতেন। অর্থাৎ তৎকালীন সময়ে কিছু কিছু অত্যাচারী হিন্দু জমিদার ছিল, তারা পুজোর সময় মুসলমানদের কাছ থেকে বিভিন্ন কর নিত এবং মুসলমানদের কর দিতে বাধ্য করত। সেই করের নাম কি? উৎসব কর। হাজী শরীয়তুল্লাহর সময়ে মুসলমান প্রজাদের দাড়ি রাখার জন্যও কি জমিদারদের কর আরোপ বা কর দিতে হতো? মুসলমান প্রজাদের দাড়ি রাখার জন্যও কি জমিদারদেরকে কর দিতে হতো হাজী শরীয়তুল্লাহর সময়ে? জি হ্যাঁ, হাজী শরীয়তুল্লাহর সময়ে মুসলমান প্রজাদের দাড়ি রাখার জন্যও অত্যাচারী জমিদারকে কর দিতে হতো বা অত্যাচারী জমিদাররা দাড়ির উপর কর নির্ধারণ করত। হাজী শরীয়তুল্লাহ মুসলমানদের কোন অবৈধ কর না দেওয়ার নির্দেশ দেন? তৎকালীন কোনো অত্যাচারী হিন্দু জমিদার বিভিন্ন পুজোর সময় মুসলমান প্রজাদেরও উৎসব কর দিতে বাধ্য করতেন। জমিদারদের কেউ কেউ মুসলমান প্রজাদের দাড়ি রাখার জন্য কর আরোপ করতেন। হাজী শরীয়তুল্লাহ মুসলমানদের এসব অবৈধ কর না দেওয়ার জন্য নির্দেশ দেন। কারা শরীয়তুল্লাহর চরম বিরোধিতা করে? হাজী শরীয়তুল্লাহর সংস্কার কর্মকাণ্ডকে হিন্দু জমিদার ও এক শ্রেণীর কায়েমি স্বার্থবাদী মুসলমান সহ্য করতে পারেনি। তারা শরীয়তুল্লাহর চরম বিরোধিতা করে। কোন প্রেক্ষাপটে হাজী শরীয়তুল্লাহ অত্যাচারী জমিদারদের হাত থেকে তার অনুসারীদের রক্ষা করার জন্য একটি লাঠিয়াল বাহিনী গঠন করেন? কোন প্রেক্ষাপটে হাজী শরীয়তুল্লাহ অত্যাচারী জমিদারদের হাত থেকে রক্ষা করার জন্য তার অনুসারীদের একটি লাঠিয়াল বাহিনী গঠন করেন? তৎকালীন কোনো অত্যাচারী হিন্দু জমিদার বিভিন্ন পূজার সময় মুসলমান প্রজাদেরও উৎসব কর দিতে বাধ্য করতেন। জমিদারদের কেউ কেউ মুসলমান প্রজাদের দাড়ি রাখার জন্য কর আরোপ করেন। হাজী শরীয়তুল্লাহ মুসলমানদের এসব অবৈধ কর না দেওয়ার নির্দেশ দেন। হাজী শরীয়তুল্লাহর সংস্কার কর্মকাণ্ডকে হিন্দু জমিদার ও এক শ্রেণীর কায়েমি স্বার্থবাদী মুসলমান সহ্য করতে পারেনি। তারা শরীয়তুল্লাহর চরম বিরোধিতা করে। এ প্রেক্ষাপটে হাজী শরীয়তুল্লাহ অত্যাচারী জমিদারদের হাত থেকে তার অনুসারীদের রক্ষা করার জন্য একটি লাঠিয়াল বাহিনী গঠন করেন। জমিদাররা কি নানা অজুহাতে ফরাইজিদের উপর অত্যাচার করতেই থাকে? হ্যাঁ, জমিদাররা নানা অজুহাতে ফরাইজিদের উপর অত্যাচার করতেই থাকে। ফরাইজিদের বিরুদ্ধে হিন্দু জমিদাররা কার সাথে হাত মিলায় এবং ফরাইজিদের বিরুদ্ধে কাদেরকে পরিচিত করতে সচেষ্ট করে? ফরাইজিদের বিরুদ্ধে জমিদাররা অত্যাচারী ইংরেজ নীলকরদের সাথে হাত মিলায়
এবং তারা ইংরেজ প্রশাসনিক কর্মকর্তা ও বিচারক মণ্ডলীকে ফরাইজিদের বিরুদ্ধে পরিচিত করতে সচেষ্ট হয়। শরিয়তুল্লাহর মৃত্যু, হাজী শরিয়তুল্লাহর মৃত্যু ও দুদু মিয়ার নেতৃত্ব গ্রহণ। 1840 খ্রিস্টাব্দে হাজী শরিয়তুল্লাহর মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র মহসেন উদ্দিন আহমদ ওরফে দুদু মিয়া ফরাজি আন্দোলনের নেতৃত্বভার গ্রহণ করেন। মহসেন উদ্দিন আহমদ ওরফে দুদু মিয়া ফরাজি আন্দোলনের নেতৃত্বভার গ্রহণ করেন হাজী শরিয়তুল্লাহ যখন 1840 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তারপরে শরিয়তুল্লাহর সময় ফরাজি আন্দোলন ছিল মূলত ধর্মীয় সংস্কার আন্দোলন। দুদু মিয়া তার প্রজ্ঞা ও অসাধারণ সাংগঠনিক দক্ষতার বলে একে একটি ব্যাপকতর প্রজা আন্দোলনে পরিণত করেন। তার নেতৃত্বে অর্থাৎ দুদু মিয়ার নেতৃত্বে ফরাজি আন্দোলন অত্যাচারী জমিদার, নীলকর ও মহাজন শ্রেণীর বিরুদ্ধে বাংলার শোষিত কৃষক ও মেহনতি মানুষের এক দুর্বার অর্থনৈতিক ও সামাজিক সংগ্রামে রূপ নেয়। দুদু মিয়া পূর্ববঙ্গের ঢাকা, সাতক্ষীরা, যশোর, পাবনা এবং পশ্চিমবঙ্গের বারাসাত ও নদিয়া অঞ্চলে ফরাজি আন্দোলনের বিস্তার ঘটান। হাজী শরিয়তুল্লাহর মৃত্যু ও দুদু মিয়ার নেতৃত্ব গ্রহণ শিরোনাম থেকে আমরা জানলাম হাজী শরিয়তুল্লাহর সময় ফরাজি আন্দোলন মূলত কেমন ছিল। হাজী শরিয়তুল্লাহর সময় ফরাজি আন্দোলন মূলত ধর্মীয় সংস্কার আন্দোলন ছিল। হাজী শরিয়তুল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন? হাজী শরিয়তুল্লাহ 1840 সালে মৃত্যুবরণ করেন। হাজী শরিয়তুল্লাহর মৃত্যুর পর কে ফরাজি আন্দোলনের নেতৃত্বভার গ্রহণ করেন? 1840 খ্রিস্টাব্দে হাজী শরিয়তুল্লাহর মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র মহসেন উদ্দিন আহমদ ওরফে দুদু মিয়া ফরাজি আন্দোলনের নেতৃত্বভার গ্রহণ করেন। ফরাজি আন্দোলন দুদু মিয়ার আমলে কেমন রূপ ধারণ করে? দুদু মিয়া তার প্রজ্ঞা ও অসাধারণ সাংগঠনিক দক্ষতার বলে ফরাজি আন্দোলনকে একটি ব্যাপকতর পূজা আন্দোলনে পরিণত করেন। একটা ব্যাপকতর প্রজা আন্দোলনে পরিণত। তার নেতৃত্বে অর্থাৎ দুদু মিয়ার নেতৃত্বে ফরাজি আন্দোলন অত্যাচারী জমিদার, নীলকর ও মহাজনদের বিরুদ্ধে বাংলার শোষিত কৃষক ও মেহনতি মানুষের এক দুর্বার অর্থনৈতিক সামাজিক সংগ্রামে রূপ নেয়। দুদু মিয়া কোন কোন জেলায় ফরাজি আন্দোলনের বিস্তার ঘটান? দুদু মিয়া পূর্ববঙ্গের ঢাকা, সাতক্ষীরা, যশোর, পাবনা এবং পশ্চিমবঙ্গের বারাসাত ও নদিয়া অঞ্চলে ফরাজি আন্দোলনের বিস্তার ঘটান। পঞ্চায়েত ও লাঠিয়াল বাহিনী গঠন। দুদু মিয়া ফরাজি আন্দোলনকে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামোর আওতায় আনেন। তিনি তার নিয়ন্ত্রণাধীন অঞ্চলকে কয়েকটি ইউনিটে বিভক্ত করেন। তিনি তার নিয়ন্ত্রণাধীন অঞ্চলকে কয়েকটি ইউনিটে বিভক্ত করেন এবং গ্রামাঞ্চলের ঐতিহ্যবাহী পঞ্চায়েত ব্যবস্থা পুনরুজ্জীবিত করেন। অত্যাচারী জমিদার, জোতদার, মহাজন ও নীলকরদের হাত থেকে তার অনুসারী প্রজাদের রক্ষার জন্য দুদু মিয়াও পিতার মতো লাঠিয়াল বাহিনী গঠন করেছিলেন। এক পর্যায়ে এই আন্দোলনে ভীত হয়ে জমিদার ও নীলকররা দুদু মিয়ার বিরুদ্ধে অনেকগুলো মামলা করেন। তবে সরকার দুদু মিয়াকে গ্রেপ্তার করলেও প্রমাণের অভাবে শাস্তি দিতে ব্যর্থ হয়। 1862 খ্রিস্টাব্দে দুদু মিয়া মৃত্যুবরণ করেন। কে ফরাজি আন্দোলনকে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামোর আওতায় আনেন? দুদু মিয়া ফরাজি আন্দোলনকে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামোর আওতায় আনেন। দুদু মিয়া কি তার নিয়ন্ত্রণাধীন অঞ্চলে ফরাজি আন্দোলনকে কয়েকটি ইউনিটে বিভক্ত করেছিলেন? জি হ্যাঁ, দুদু মিয়া তার নিয়ন্ত্রণাধীন অঞ্চলে ফরাজি আন্দোলনকে কয়েকটি ইউনিটে বিভক্ত করেন। দুদু মিয়া কি গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী পঞ্চায়েত ব্যবস্থা পুনরুজ্জীবিত করেন? হ্যাঁ, দুদু মিয়া গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী পঞ্চায়েত ব্যবস্থা পুনরুজ্জীবিত করেন। দুদু মিয়াও কি পিতার মতো লাঠিয়াল বাহিনী গঠন করেছিলেন? কেন করেছিলেন?
জি হ্যাঁ, দুদু মিয়াও পিতার মতো লাটেল বাহিনী গঠন করেছিলেন, কারণ অত্যাচারী জমিদার, জোতদার, মহাজন ও নীলকরদের হাত থেকে তার অনুসারী প্রজাদের রক্ষার জন্য। কোন আন্দোলনে ভীতু হয়ে জমিদার ও নীলকররা দুদু মিয়ার বিরুদ্ধে অনেকগুলো মামলা করেন? ফরাইজি আন্দোলনে ভীতু হয়ে জমিদার ও নীলকররা দুদু মিয়ার বিরুদ্ধে অনেকগুলো মামলা করেন। জমিদার ও নীলকরদের মামলায় দুদু মিয়া কি গ্রেপ্তার হয়েছিলেন এবং তিনি কি শাস্তি পেয়েছিলেন? জি, জমিদার ও নীলকরদের মামলায় দুদু মিয়াকে সরকার গ্রেপ্তার করেছিলেন, তবে প্রমাণের অভাবে তাকে শাস্তি দিতে ব্যর্থ হয় সরকার। কত খ্রিস্টাব্দে দুদু মিয়া মৃত্যুবরণ করেন? 1862 খ্রিস্টাব্দে দুদু মিয়া মৃত্যুবরণ করেন। পরবর্তী নেতৃত্ব। দুদু মিয়ার মৃত্যুর পর 1884 সাল পর্যন্ত তার পুত্র নয়া মিয়া ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন। এরপর তার ভাই সৈয়দউদ্দিন আহমেদ ফরাইজিদের নেতা নির্বাচিত হন। সৈয়দউদ্দিন আহমেদ ফরাইজিদের নেতা নির্বাচিত হন নয়া মিয়ার ভাই। সৈয়দউদ্দিনের পর তার জ্যেষ্ঠ পুত্র রশিদ উদ্দিন আহমেদ বাদশাহ মিয়া এই আন্দোলন পরিচালনা করেন। তার নেতৃত্বে ফরাইজিরা 1947 সালে ব্রিটিশ ভারতের স্বাধীনতার পর সৃষ্টি হওয়া পাকিস্তান রাষ্ট্রকে দারুল ইসলাম বলে ঘোষণা করেন। তখন এর অনুসারীদের জুম্মা ও ঈদের নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়। দুদু মিয়ার মৃত্যুর পর কে ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন? দুদু মিয়ার মৃত্যুর পর 1884 সাল পর্যন্ত তার পুত্র নয়া মিয়া ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন। দুদু মিয়ার পুত্র নয়া মিয়ার পরে কে ফরাইজিদের নেতা নির্বাচিত হন? দুদু মিয়ার পুত্র নয়া মিয়ার পরে তার ভাই সৈয়দউদ্দিন আহমেদ ফরাইজিদের নেতা নির্বাচিত হন। সৈয়দউদ্দিন আহমদের পর কে ফরাইজি আন্দোলন পরিচালনা করেন? সৈয়দউদ্দিনের পর তার জ্যেষ্ঠ পুত্র রশিদ উদ্দিন আহমেদ বাদশাহ মিয়া এই আন্দোলন পরিচালনা করেন। কার নেতৃত্বে ফরাইজিরা 1947 সালে ব্রিটিশ ভারতের স্বাধীনতার পর সৃষ্টি হওয়া পাকিস্তান রাষ্ট্রকে দারুল ইসলাম বলে ঘোষণা করেন? কার নেতৃত্বে ফরাইজিরা 1947 সালের ব্রিটিশ ভারতের স্বাধীনতার পর সৃষ্টি হওয়া পাকিস্তান রাষ্ট্রকে দারুল ইসলাম বলে ঘোষণা করেন? রশিদ উদ্দিন আহমেদ বাদশাহ মিয়ার নেতৃত্বে ফরাইজিরা 1947 সালে ব্রিটিশ ভারতের স্বাধীনতার পর সৃষ্টি হওয়া পাকিস্তান রাষ্ট্রকে দারুল ইসলাম বলে ঘোষণা করেন। কখন ফরাইজিরা তার অনুসারীদের জুম্মা ও ঈদের নামাজ পড়ার অনুমতি দেন? দুদু মিয়ার মৃত্যুর পর 1884 সাল পর্যন্ত তার পুত্র নয়া মিয়া ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন। এরপর তার ভাই সৈয়দউদ্দিন আহমেদ ফরাইজিদের নেতা নির্বাচিত হন। সৈয়দউদ্দিনের পর তার জ্যেষ্ঠ পুত্র রশিদ উদ্দিন আহমেদ বাদশাহ মিয়া এই আন্দোলন পরিচালনা করেন। তার নেতৃত্বে ফরাইজিরা 1947 সালে ব্রিটিশ ভারতের স্বাধীনতার পর সৃষ্টি হওয়া পাকিস্তান রাষ্ট্রকে দারুল ইসলাম বলে ঘোষণা করেন। তখন এর অনুসারীদের জুম্মা ও ঈদের নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়। ফরাইজি আন্দোলনের তাৎপর্য। অষ্টাদশ শতকে যেসব আন্দোলন সংগ্রাম বাংলার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক জীবনে বিপুল প্রভাব বিস্তার করেছিল, ফরাইজি আন্দোলন তার মধ্যে অন্যতম। একে বাংলার মুসলিম সমাজের বিকাশ এবং ব্রিটিশ বিরোধী সংগ্রামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য পর্ব হিসেবে ঘোষণা করা যায় বা বিবেচনা করা যায়। এই আন্দোলনকে বাংলার মুসলিম সমাজের বিকাশ এবং ব্রিটিশ বিরোধী সংগ্রামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য পর্ব হিসেবে বিবেচনা করা যায়। পূর্ব বাংলার মুসলিম সমাজ যখন কুসংস্কারে নিমজ্জিত, গরিব, কৃষক সহ নিরীহ জনসাধারণ ইংরেজদের কুশাসন এবং জমিদার ও মহাজন নীলকরদের অত্যাচারে অতিষ্ঠ, ঠিক সেই ক্রান্তিকালে আবির্ভাব ঘটে হাজি শরিয়তুল্লাহর। শরিয়তুল্লাহ ফরাইজি আন্দোলনের মাধ্যমে ধর্মীয় সংস্কারের পাশাপাশি বাংলার মুসলমান সম্প্রদায় তথা গরিব কৃষক শ্রেণীর ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেন। ফরাইজি আন্দোলন দীর্ঘস্থায়ী না হলেও মুসলিমদের জাগিয়ে তোলার পাশাপাশি অত্যাচারী ব্রিটিশ শাসক, হিন্দু জমিদার ও নীলকরদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল।
অষ্টাদশ শতকে যেসব আন্দোলন সংগ্রাম বাংলার ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক জীবনে বিপুল প্রভাব বিস্তার করেছিল তার মধ্যে অন্যতম ছিল কোনটা? ফরায়েজি আন্দোলন। কাকে বা কোন বিষয়কে বাংলার মুসলিম সমাজের বিকাশ এবং ব্রিটিশ বিরোধী সংগ্রামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য পর্ব হিসেবে বিবেচনা করা হয়? ফরায়েজি আন্দোলনকে। পূর্ব বাংলার মুসলিম সমাজের কোন ক্রান্তিকালে হাজি শরীয়তুল্লাহর আবির্ভাব ঘটে? পূর্ব বাংলার মুসলিম সমাজ যখন কুসংস্কারে নিমজ্জিত, গরিব, কৃষক সহ নিরীহ জনসাধারণ ইংরেজদের কুশাসন এবং জমিদার মহাজন ও নীলকরদের অত্যাচার অতিষ্ঠ, ঠিক সেই ক্রান্তিকালে আবির্ভাব ঘটে হাজি শরীয়তুল্লাহর। হাজি শরীয়তুল্লাহ ফরায়েজি আন্দোলনের মাধ্যমে কি করেন? হাজি শরীয়তুল্লাহ ফরায়েজি আন্দোলনের মাধ্যমে ধর্মীয় সংস্কারের পাশাপাশি বাংলার মুসলিম সম্প্রদায় তথা গরিব কৃষক শ্রেণীর ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেন। ফরায়েজি আন্দোলনে মূলত কি ঘটেছিল? ফরায়েজি আন্দোলন দীর্ঘস্থায়ী না হলেও মুসলিমদের জাগিয়ে তোলার পাশাপাশি অত্যাচারী ব্রিটিশ শাসক, হিন্দু জমিদার ও নীলকরদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল। তাহলে ফরায়েজি আন্দোলন দীর্ঘস্থায়ী না হলেও কি করেছিল? মুসলিমদের জাগিয়ে তুলেছিল এবং পাশাপাশি অত্যাচারী ব্রিটিশ শাসক, হিন্দু জমিদার ও নীলকরদের বিরুদ্ধে একটি শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল।